ক্লাসে আলো নিয়ে আলোচনা করা যাক। আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তো লাইট চ্যাপ্টারে অলরেডি আমরা ক্লাস 7 এবং 7 থেকে আমরা এই চ্যাপ্টারটা পড়া শুরু করেছি এবং 8এও আমরা পড়েছি। সেটা আরেকবার একটু আমরা ঝালিয়ে নিচ্ছি। এর আগে আলোর উৎস কি, কত রকম আছে, প্রতিফলন সম্পর্কে এভরিথিং আমরা জেনেছিলাম। আজকে আমরা একটু তার পরের লেভেলটা অর্থাৎ প্রতিবিম্ব থেকে শুরু করব। প্রতিবিম্ব কাকে বলে? আমরা তো শিখেছি প্রতিবিম্ব কাকে বলে, এগুলো অলরেডি পড়ে আসছি, তবু একবার আলোচনা করছি। না, একটা আলোক উৎস আছে, সেই আলোক উৎস থেকে কি হচ্ছে, উৎস মানেই সেখান থেকে আলো প্রতিফলিত হচ্ছে, সরি আলো সৃষ্টি হচ্ছে, আলোক রশ্মি গুচ্ছ সেখান থেকে বের হচ্ছে। সেটা সমান্তরাল ভাবে হতে পারে বা অপসারী রশ্মি গুচ্ছ হিসাবে হতে পারে, বেরাচ্ছে। যখন সেই রশ্মি গুচ্ছ কোথাও কোনো একটা প্রতিফলকের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে অথবা অন্য একটা মাধ্যমে প্রতিসৃত হচ্ছে, হওয়ার পর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলতে পারে, চারিদিকে তো ছড়িয়ে পড়ে বেশিরভাগ, যখনই প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে অথবা অন্য কোনো একটা ভার্চুয়াল মানে যেটা আমরা চিন্তা ভাবনা করছি অ্যাকচুয়ালি নেই, সেখান থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, সরি মানে প্রতিসরণের পর অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, অর্থাৎ সেখান থেকে আবার ফিরে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, সেই দ্বিতীয় যে বিন্দুটা, সেই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম যে আলো উৎসর যে বিন্দু, তার হচ্ছে প্রতিবিম্ব বলছি। এই প্রতিবিম্ব তোমাদের ওখানে দিতে পারে যে প্রতিবিম্ব সৃষ্টির কারণ কি, কে বলতে পারবে? প্রতিবিম্বের সৃষ্টির কারণ তাহলে কি বলতে পারি আমরা? প্রতিফলন ও প্রতিসরণ। তাহলে হিসাব মতো আমাদের এই প্রতিবিম্ব সৃষ্টির পেছনে যেগুলো কাজ করছে সেগুলো হচ্ছে মূলত প্রতিফলন এবং প্রতিসরণ। এবারে প্রতিবিম্বের বিভিন্ন প্রকারভেদ গুলো তোমাদের আছে, কোন জায়গাগুলো পড়তে হবে তোমাদের আমি সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি, অলরেডি এগুলো পড়া আছে তোমাদের। সদ্বিম্ব অসৎবিম্ব কাকে বলে কিন্তু ওখানে পড়বে না, পড়বে কি তার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন দেবে, যে এই সদ্বিম্ব কিভাবে সৃষ্টি করা যেতে পারে, একটা সদ্বিম্ব সৃষ্টি করতে গেলে কোন লেন্সের প্রয়োজন, এরকম ধরনের প্রশ্ন ওখানে দেবে। অর্থাৎ উত্তর লেন্স দ্বারা গঠিত যে প্রতিবিম্ব, উত্তর লেন্স যেটা মাঝখানটা পুরু, দু সাইডটা হচ্ছে পাতলা, সেই উত্তর লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সবসময় সদ্বিম্ব হয়। সদ্বিম্বটা কি জিনিস না, একই রকম ওই আলোক রশ্মি গুচ্ছ যখন মানে আলোক উৎস থেকে আলোক রশ্মি গুচ্ছ যখন কি হচ্ছে প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে যদি মিলিত হয়ে যায় তখন সেটা সদ্বিম্ব, আর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে মনে হচ্ছে তখন সেটা অসৎবিম্ব আমরা পড়েছি। এই সদ্বিম্ব সৃষ্টি করতে গেলে তোমার কি কি দরকার, উত্তল লেন্সের যে উত্তল লেন্সের ব্যবহারের ফলে যে প্রতিবিম্বটা সৃষ্টি হয়, উত্তল লেন্স ব্যবহারের ফলে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা কিন্তু সদ্বিম্ব। অর্থাৎ এই প্রতিবিম্ব ব্যাখ্যা করতে গিয়ে আমরা তাহলে কি শিখলাম, যে উত্তল লেন্সের দ্বারা গঠিত যে প্রতিবিম্ব হয় সেটা কিন্তু সদ্বিম্ব। এছাড়া আর কোন ক্ষেত্রে সদ্বিম্ব সৃষ্টি করা যেতে পারে তোমরা বলো দেখি? অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব। অবতল দর্পণ, অবতল দর্পণেও কি হয় না, অবতল দর্পণের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট বিন্দুতে প্রতিফলিত হওয়ার পরে ওই আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেক্ষেত্রেও প্রতিবিম্ব সেটা হচ্ছে সৎ হয়। কিরকম হয়, ধরো
এটা হচ্ছে উত্তল লেন্স। তাহলে এদিক থেকে আলোক রশ্মিগুলো এভাবে পড়ছে, পড়ে এরকম ভাবে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। এটা একটা সৎবিম্ব হতে পারে। আবার অবতল লেন্সের ক্ষেত্রে এইভাবে পড়লো, এইভাবে চলে এলো, এইভাবে চলে এলো, অর্থাৎ এই জায়গাটাতে সৎবিম্ব কিন্তু সৃষ্টি হতে পারে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এবারে আমরা চলছি যে অসৎবিম্ব। অসৎবিম্ব কাকে বলে আমরা এক্ষুনি আলোচনা করলাম। এবার অসৎবিম্ব সৃষ্টির ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে অসৎবিম্ব সৃষ্টি হয় সেগুলো আমাদের জানতে হবে। প্রশ্ন হয় কিন্তু এখান থেকে, তোমার কাকে বলে, কি ব্যাপার, উদাহরণ এগুলো কিন্তু বলবে না। তোমাকে দিয়ে দিল যে সমতল দর্পণে গঠিত একটা সৎ বস্তুর প্রতিবিম্ব কেমন হবে, এটা কিন্তু অসৎ। সমতল দর্পণ অর্থাৎ আমরা যে আয়না যেটা বলি, আমরা আয়না বলে যেটা ব্যবহার করি আমরা, সেটাই হচ্ছে একটা সমতল দর্পণ। এই দর্পণে গঠিত যে প্রতিবিম্ব সেগুলো হচ্ছে কিন্তু সৎ প্রতিবিম্ব। অবতল লেন্স দ্বারা, উত্তল লেন্স দ্বারা সৎবিম্ব গঠিত হচ্ছে, আর সমতল দর্পণ দ্বারা অসৎবিম্ব গঠিত হচ্ছে। উত্তল লেন্স দ্বারা সৎবিম্ব গঠিত হচ্ছে, অবতল লেন্স দ্বারা অসৎবিম্ব গঠিত হচ্ছে। অবতল লেন্সটা কিরকম না, এরকম, এটা প্রধান অক্ষ, এইভাবে আলো পড়ছে, দিয়ে ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে, দিয়ে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে সমতল দর্পণে আমাদের অসৎবিম্ব গঠিত হয়, অবতল লেন্সে আমাদের অসৎবিম্ব গঠিত হচ্ছে, এবং উত্তল লেন্স দ্বারা গঠিত যে প্রতিবিম্ব সেখানেও কিন্তু সৎ অসৎ দুটোই হয়, সৎবিম্বও হয় অসৎবিম্বও হয়। সেটা কিরকম হয় আমরা ফোকাস দূরত্ব নিয়ে যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো। তাহলে উত্তল লেন্সে সৎবিম্ব এবং অসৎবিম্ব দুটোই হবে, আমরা কনক্লুশনে এলাম। অবতল দর্পণ হলে সেটা সৎ হবে, সমতল দর্পণ হলে সেটা অসৎ হবে, অবতল লেন্স হলে সেটা অসৎ হবে। এই বিষয়গুলো তোমাদের কিন্তু জেনে রাখো। এরপরে প্রতিফলন কি, প্রতিফলনের সূত্র কি, এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। দুটো সূত্র আছে প্রতিফলনের ক্ষেত্রে। প্রতিফলনটা কি না, যখন আলোক রশ্মিগুলো একটা মাধ্যম থেকে এসে একটা প্রতিফলকের উপর পড়লো, আবার সেখান থেকে মানে সেটাকে প্রতিফলিত হয়ে আবার সেই মাধ্যমে ফিরে গেল, যে মাধ্যম থেকে এসেছিল আলোক রশ্মিগুলো সেই মাধ্যমে ফিরে গেল, তখন সেটাকে আমরা বলছি প্রতিফলন। এই প্রতিফলন দু রকম হয় আমরা শিখেছি, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। আর এর সূত্রগুলোও আমরা শিখেছি, কিছুই নেই, শুধু আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে, আর হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ দুটো সমান। এখানে সেরকম কিছু নেই। এখানে অনেক সময় এরকম দেয় যে একটা রশ্মি, আলোক রশ্মি সমতলের সঙ্গে বলল যে 30 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে তার প্রতিফলন কোণ কত হবে বলো দেখি। 30 ডিগ্রি। 30 ডিগ্রি। আগে প্রশ্নটা কি করেছি ভালো করে শুনবে। একটা আলোক রশ্মি সমতলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে তার প্রতিফলন কোণ কত হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি। অর্থাৎ তোমাকে ভালো করে তো জানতে হবে যে কোনটা, আমি কি বলেছি 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তার মানে সেটা আপতন কোণ নয়। এটা একটা দর্পণ আছে, এটা হচ্ছে অবিলম্ব, এইটা 30 ডিগ্রি আমি বলেছি। এটা 30 ডিগ্রি মানে
আপতন কোণ কি 30 ডিগ্রি? না, আপতন কোণ কার সঙ্গে হয়? অভিলম্বের সঙ্গে হয় এই কোণটা। তাহলে এটা 30 হলে এটা 60 হবে, আর ওটা 60 হলে প্রতিফলন কোণও 60 হবে। ভালো করে বুঝবে প্রশ্নটা, এই করে আমাদের ভুল হয়, চট করে আমরা ডিসিশন নিয়ে ফেলি। ওই জায়গাটা পড়বে। আচ্ছা, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য তাহলে আমরা শিখেছি যে এটা সৎ প্রতিবিম্ব হবে, সরি অসৎ প্রতিবিম্ব হবে। এখানে একটু জানার আছে যে কখন সৎ হবে আর কখন অসৎ হবে। না, সমতল দর্পণের ক্ষেত্রে সৎ বস্তু যদি হয় তাহলে তার অসৎ বিম্ব গঠন হবে, আর অসৎ বস্তু যদি হয় তাহলে তার সৎ বিম্ব গঠিত হবে। এটা একটু মনে রাখতে হবে। সবসময় যে শুধু অসৎই হবে তা না, সৎ বস্তু হলে অসৎ বিম্ব হবে, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। সৎ বস্তুর প্রতিবিম্ব যদি হয় সমতল দর্পণে সেটা অসৎ হবে, আর অসৎ বস্তু যদি হয় প্রতিবিম্ব সৎ হবে। এগুলো একটু মাথায় রাখবে, খুঁটিয়ে খুঁটিয়ে বইটা পড়বে। তারপরে চলে যাবে যে ওখানে যে দুটো দর্পণের প্রতিফলক তলদ্বয়ের মধ্যবর্তী কোণ এবং তার যে বিচ্যুতির যে সম্পর্ক সেগুলো একটু পড়বে। যেটা আমরা বলেছিলাম যে প্রতিবিম্বের সংখ্যা এবং যে তাদের দুটো তলের মধ্যে যে উৎপন্ন কোণ, দর্পণের দুটো দর্পণের তলের সঙ্গে যে উৎপন্ন কোণ তাদের সম্পর্ক, অর্থাৎ এই যে যেটা ছিল থিটা সমান 360, এন সমান 360 বাই থিটা -1 ছিল। এখান থেকে কিন্তু প্রবলেম আগের বছর পড়েছে। কিরকম পড়েছে না, ওখানে এরকম বলে দিয়েছে যে তুমি সেলুনে গেছো, সেখানে এতগুলো দর্পণ আছে, তাদের মধ্যে কোণ এত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন দর্পণ গুলো বসানো আছে, তো সেক্ষেত্রে তার কটা প্রতিবিম্ব সৃষ্টি হবে তোমার। এই ধরনের প্রবলেম ওখানে আগের বছর দিয়েছিল, সেই জন্য এই জায়গাটা একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপ সম্পর্কে প্রত্যেকেই নিশ্চয়ই পড়েছো। আচ্ছা বলো দেখি, পেরিস্কোপে দর্পণ গুলো কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো থাকে? 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো থাকে? আমি তো 30 ডিগ্রিতেও বসাতে পারতাম। এরকম একটা আছে, তোমার দরকার কি যে এটার সঙ্গে এটা যাতে 90 ডিগ্রি হয়, এই যে প্রতিফলনটা যাতে 90 ডিগ্রি প্রতিফলন হয়, আর এই 90 ডিগ্রি প্রতিফলন করতে গেলে এইটাকে 45 ডিগ্রিতে বসাতেই হবে, এই জন্য 45 ডিগ্রি করা হয়। আচ্ছা, স্কেলাইডোস্কোপের হচ্ছে তোমার কার্যনীতি, তার হচ্ছে গঠন একটু দেখে নেবে। ওখানে এখান থেকে প্রশ্ন দিলে তোমাকে এরকম দিতে পারে যে স্কেলাইডোস্কোপ শব্দটির অর্থ কি, বলো দেখি। জানা আছে? বইতে আছে কিন্তু, পড়ে নেবে। বিউটিফুল ফ্রম ওয়াচার, অর্থাৎ যারা দেখছে তারা সুন্দর দৃশ্য দেখবে। আর এখানে আরেকটা জিনিস পড়ে তোমাদের স্কেলাইডোস্কোপে, যে এই যন্ত্রে 3টি সমান মাপের যে সমতল দর্পণ, যে আয়তাকার টুকরো যেটা নেওয়া হয়, সমতল দর্পণের যে আয়তাকার টুকরোগুলো ব্যবহার করা হয় তার অনুপাত কত? 4:1. 4:1। এখান থেকে অনেক সময় প্রশ্ন থাকে, সেগুলো একটু দেখে নেবে। এরপরে হচ্ছে আলোক রশ্মির যে চ্যুতি, চ্যুতি থেকে প্রশ্ন কিন্তু প্রায় প্রত্যেক বছর আসে।
এই যে ডেল্টা সমান 180 মাইনাস 2y, এই যে সূত্রটা, আলোক রশ্মির যে চ্যুতি ডেল্টা সমান হচ্ছে তোমার 180 মাইনাস 2y, এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অর্থাৎ আপতিত কোণ। আপতন কোণ আর প্রতিফলন কোণ তো সমান হয়, সেক্ষেত্রে 2y, আপতন এবং প্রতিফলনকে নিয়ে 2y, এই চ্যুতির পরিমাণ নির্ণয় করতে দেয়, বা অনেক সময় তোমাকে এখানে ওই আয়ের মানটা দিয়ে দেয় অর্থাৎ ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণের মান দিয়ে দেয়। সেক্ষেত্রে বলে দেয় যে চ্যুতি কত হচ্ছে, প্রতিফলনের আলোক রশ্মির প্রতিফলনের পর আলোক রশ্মির চ্যুতিটা কত হচ্ছে তুমি নির্ণয় করো, এগুলো বলে দেয়। এখানে আর সেরকম কিছু নেই। আচ্ছা, তারপরে যে জায়গাগুলো পড়বে, আচ্ছা সিনেমার পর্দার পরিবর্তে যদি আয়না রাখতাম কি হতো? আমরা সবাই জানি যে সিনেমার পর্দা অমসৃণ করা হয় এবং সাদা করা হয়, তার পরিবর্তে আমরা আয়না যদি বা সমতল দর্পণ একটা রেখে দিই কি হবে না, সিনেমার এক কোণের দর্শকরা হচ্ছে ছবিটা দেখতে পাবে, আর সবাই দেখবে যে ওটা একটা চকচক করছে, যেমন চোখ চোখ ঝলসে যাবে এরকম ব্যাপার হবে। এবং সাদা কেন করা হয়, অমসৃণ কেন করা হয়, এগুলো তো অলরেডি তোমরা জানো, এগুলো নিয়ে আর আমরা আজ আলোচনা করছি না। বলছে পুকুরের জলে ধরো একটা গাছের প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, পুকুরের জলে একটা গাছের প্রতিবিম্ব, পুকুর পাড়ে গাছ থাকলে আমরা যেমন সেই ওয়াটার ইমেজ পড়েছি, পুকুর পাড়ে একটা গাছ আছে, তার প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে পুকুরের জলে, সেই প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কি হবে বলো দেখি? প্রতিবিম্বটি অসৎ হবে, এটি সমশীর্ষ হবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে সৎ বস্তু, অর্থাৎ বস্তুটার অস্তিত্ব আছে। তাহলে আমি বলছিলাম কি না, পুকুরের জল যেহেতু একটা সমতল দর্পণের মতো কাজ করছে এখানে, তাহলে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, অসৎ হবে এবং তার সঙ্গে সমশীর্ষ। এই অর্থাৎ বইটা তোমাদের যেগুলো আছে একটু কিন্তু খুঁটিয়ে পড়বে। এরপরে আলোর প্রতিসরণ, প্রতিসরণ তো আমরা জানি, যখন মাধ্যম পরিবর্তন হয়ে যাচ্ছে, এক মাধ্যম থেকে আলো কি হচ্ছে অন্য মাধ্যমে চলে যাচ্ছে, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে ও একটা বাঁক নিয়ে নেয়। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি এক কথায় বলি যে আলোর প্রতিসরণ। এই প্রতিসরণের নিয়মগুলো মানে যে এগুলো আছে, সূত্রগুলো আছে সেগুলো পড়বে। দ্বিতীয় সূত্রটাই মেন এখানে, যেটাকে আমরা বলছি স্নেলের সূত্র। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়, মিউ দ্বারা প্রকাশ করা হয়, সেগুলোকে আমরা বলছি আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র। ওখান থেকে প্রশ্ন দেয়। আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্কটা কি? অর্থাৎ আপেক্ষিক বলতে কথাটার মধ্যেই আমাদের লুকিয়ে আছে আপেক্ষিক, একটার সাপেক্ষে আরেকটা, অর্থাৎ দুটি আলোকীয় মাধ্যমের মধ্যে যে কোনো একটি সাপেক্ষে অপরটাকে যখন আমরা ক্যালকুলেশন করছি বা ব্যাখ্যা করছি, তখন আমরা তাকে বলছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর পরম প্রতিসরাঙ্ক কি? পরম প্রতিসরাঙ্ক হতে গেলে শূন্য মাধ্যম, শূন্যস্থানের সাপেক্ষে যখন একটা মাধ্যমের আমরা প্রতিসরাঙ্ক নির্ণয় করছি, তখন সেটাকে আমরা বলছি পরম। এই বিষয়গুলো একটু জানতে হবে, আর এখানে সেরকম কিছু নেই। এরপরে চলে যাবে যে একটা ধরো বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো, ওখান থেকে শর্ট প্রশ্ন দিতে পারে। ধরো একটা কাগজে তেল মাখিয়ে দিলাম, সেটাকে স্বচ্ছ কেন দেখাবে বলো দেখি? একটা সাদা কাগজ অস্বচ্ছ বস্তু হিসাবে কাজ করছে, এদিক থেকে লাইট ওদিকে পাস করছে না, যখন তেল মাখিয়ে দিলাম কাগজটায়, সঙ্গে সঙ্গে সেটা স্বচ্ছ হয়ে গেল, অর্থাৎ ট্রান্সপারেন্ট কিছুটা হয়ে গেল। এটা কেন হচ্ছে? সাধারণ কাগজের তল অমসৃণ বলে
সেই তুলে আপতিত আলোক রশ্মি বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এবং সেটি প্রায় অস্বচ্ছ মাধ্যমে হিসেবে কাজ করে। তবে তৈলাক্ত কাগজের পৃষ্ঠে পাতলা তেলের স্তর থাকে এবং এই কাগজের উপরিতলে আলোক রশ্মি এসে পড়লে তার একটি উপস্থিত হয়, তাই অপেক্ষাকৃত স্বচ্ছ বলে মনে হয়। অর্থাৎ কি আমরা কাগজটা হচ্ছে অমসৃণ তল, খসখসে কাগজ। তো এখানে আলোক রশ্মি পড়া মানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে যাচ্ছিল এর আগে, কিন্তু যখনই তেল দিয়ে দিলাম একটা তেলের আস্তরণ সৃষ্টি হয়ে যায় তার উপরে, সেই জন্য তলটা কি হয়, মসৃণ হয়ে যায়। সেক্ষেত্রে শুধু প্রতিফলন এখানে হয় না, এখানে প্রতিসরণও ঘটে যায়। তার কারণে এটা তখন স্বচ্ছ মাধ্যম হিসাবে কাজ করে। এগুলো পড়বে। তা শূন্যস্থানে আলোর বেগ কত? হ্যাঁ, প্রায় 3,00,000 প্রায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো? ওই একই রকম প্রশ্ন, এই যে স্বচ্ছ কাঁচের গুঁড়ো, স্বচ্ছ কাঁচ গুঁড়ো করলে কি হয়, অস্বচ্ছ দেখায়, কিন্তু কাঁচ গুঁড়োয় যখন জল ঢেলে দেওয়া হয় তখন সেটা স্বচ্ছ হয়ে যায় কেন? একই রকম ভাবে এটা ব্যাখ্যা আছে, এগুলো সব পড়বে। তারপরে সংকট কোণের বিষয়টা পড়বে, তোমাদের যে আছে ওখানে সংকট কোণ। সংকট কোণ কাকে বলবো আমরা? না, আমরা তো এই বিশেষ করে প্রতিসরণের সময় যখন গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে কি হচ্ছে, আপতিত হচ্ছে কোনো রশ্মি, তখন কি হয় না, এই যে দুই মাধ্যমের যে বিভেদ তল, দুই মাধ্যমের পার্থক্য যে তলটা, সেটাকে আমরা বিভেদ তল বলছি। সেক্ষেত্রে যদি আপতিত যে রশ্মিটা যেভাবে আপতন মানে হচ্ছে, পড়ছে যেটা, তার কোণটা যদি কি হয় না 90° হয়ে যায়, 90° হয়ে গেলে তখন কি হবে, সেটা দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষেই চলে বেরিয়ে যাবে। এটাকে আমরা বলছি সংকট কোণ। এই সংকট কোণের সঙ্গে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা সম্পর্ক আছে, আমরা জানি। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হবে না, এই সংকট কোণের থেকে কি হবে, যখন বেশি করে আপতিত হবে রশ্মিটা, তখন তার মধ্যে বারবার প্রতিফলিত হয়ে সেটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সৃষ্টি করে। এই বিষয়গুলো একটু পড়বে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি কি থাকতে হবে সেগুলো পড়বে। তারপরে এখানে হচ্ছে মরীচিকা আছে, মরীচিকা ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে, ওখান থেকে শর্ট প্রশ্ন দিতে পারে, সেগুলো পড়বে। জায়গাগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। তারপরে তোমাদের বইতে যেগুলো হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন আছে, যেমন জলের ভিতর হচ্ছে বুদবুদ গুলো চকচকে দেখায় কেন, কচু পাতার উপর জল পড়লে চকচকে দেখায় কেন, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাদের হিরোকে উজ্জ্বল জল দেখায়, জল করে কেন, হিরে হিরে উজ্জ্বল দেখায় কেন, এগুলো পড়বে। আর যে সূত্রগুলো বললাম, চ্যুতি কোণ যেমন ডেল্টা সমান 180 - 2y, আচ্ছা, প্রতিবিম্বের সংখ্যা n = 360, বাই হচ্ছে দর্পণ দুটোর মধ্যে মাঝের কোণ -1, আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক যেটা বের করতে দেয়, প্রথম মাধ্যমে যে মাধ্যমের সাপেক্ষে বের করতে বলবে সেই মাধ্যমের আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে যার বের করতে বলবে সেটা, দুটোর অনুপাত করে দিলেই বেরিয়ে যাবে। এই সূত্রগুলো একটু এখান থেকে পড়ে। এর পাশাপাশি তোমরা নেক্সট ক্লাসে আমরা একটু আলোচনা করে দেবো, এর পাশাপাশি তোমরা যে ক্লাস 10 এর যে বইটা আছে, ক্লাস 10 এর বই থেকে আলো যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা একটু দেখে নেবে। ওখানে তরঙ্গ আকারে আলোর একটু ব্যাখ্যা আছে, হ্যাঁ, সেগুলো একটু দেখে নেবে। এবং ওই লেন্সে উত্তল লেন্সের মাধ্যমে কখন সৎ বিম্ব গঠিত হচ্ছে আবার কখন অসৎ গঠিত হচ্ছে, এই বিষয়গুলো আরো ডিটেলস দেওয়া আছে, ওই জায়গাগুলো একটু দেখে নেবে। আমরা করবো পরের ক্লাসে অলরেডি আলোচনা করব, তো ওই জায়গাগুলো একটু দেখে নিলে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আজকে আলো নিয়ে মোটামুটি যতটুকু আলোচনা হলো, প্রত্যেকে নিশ্চয়ই মোটামুটি বুঝতে পেরেছো। কারো কোথাও বুঝার অসুবিধা আছে বা কোনোটা আলোচনা করে দিলে সুবিধা হবে এরকম আছে? না স্যার। তো নেক্সট আমরা হচ্ছে ম্যাথটা নিয়ে একটু আলোচনা করব। ম্যাথে তোমাদের আগের দিন কি করেছিলাম জানো?
ম্যাথে কি করেছিলাম গো? সময় কার্য। সময় কার্য করেছিলাম না? 27 থেকে 32 পর্যন্ত করিয়ে দিবে হ্যাঁ। বলেছিলেন। আচ্ছা, সময় কার্যতে আমরা আগে আহ কয়েকটা বিষয় দেখেছিলাম যে ম্যান এবং ডে অর্থাৎ মানুষ দিন দিয়ে থাকলে সম্পর্ক কিভাবে হবে, ম্যান ডে এবং ওয়ার্ক কাজ দিয়ে সম্পর্ক থাকলে কিভাবে হবে। আজকে একটু আর যে কয়েকটা প্রবলেম একটু বাকি ছিল সেগুলো আলোচনা করব বলছিলাম, তো সেগুলো আলোচনা করা যাক। এখানে ধরো এরকম ছিল তোমাদের, ছিল না যে ধরো এ একটি কাজ হচ্ছে তোমার এক্স দিনে করে, বি ওই কাজটি কত দিনে করে, ওয়াই দিনে করে। তাহলে এ আর বি একত্রে যদি কাজটি করে কত দিনে করবে, কে বলতে পারবে? এই ধরনের অঙ্ক আসে, বলো এ আর বি একত্রে কত দিনে করবে? তাহলে এ একটি কাজ এক্স দিনে করে, বি ওই কাজটি ওয়াই দিনে করে। তাহলে এ বি একত্রে অর্থাৎ এ প্লাস বি একত্রে ওই কাজটি করবে কত দিনে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা মনে রাখতে হবে, খাতায় নোট করে নিতে পারো। এ একটি কাজ এক্স দিনে করে, বি ওই কাজটি ওয়াই দিনে করে, তারা একত্রে যদি করে, এই ধরনের প্রবলেম তো আছেই তোমাদের জানো, তখন সেটা হচ্ছে এরকম হয়ে যাবে। একই রকম নল ও চৌবাচ্চার যে অঙ্ক, ধরো একটা বড় ড্রাম আছে, এই ড্রামটি হ্যাঁ দুটো নল দিয়ে পূর্ণ হচ্ছে, এই একটা নল এই একটা নল, এটা হচ্ছে এ নল, এটা বি নল। তাহলে এ নল দিয়ে সে এক্স ঘন্টায় হয়তো পূর্ণ করতে পারে, আর বি নল দিয়ে সেই একই ড্রাম ভর্তি হয় হয়তো ওয়াই ঘন্টায়। তাহলে এ বি একত্রে যদি চালিয়ে দেওয়া হয় কতক্ষণে এটা ভর্তি হবে, একই অঙ্ক, ওই এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা একটু মনে রাখতে হবে এখানে। আরেকটা ধরো ওই রকম দুজন ব্যক্তি এ এবং বি, এ বি একত্রে একটি কাজ ধরো কত দিনে করে, এক্স দিনে। এ এবং বি একত্রে একটি কাজ এক্স দিনে করে, এ একা ওই কাজটি ওয়াই দিনে করে। তাহলে বি ওই কাজটি কত দিনে করবে? ঠিক উল্টোটা, আগে দিয়েছিলাম যে দুজন আলাদা আলাদা করে, একসঙ্গে যখন করে তখন সেটা হতো, এখন দুজনে মিলে এক্স দিনে কমপ্লিট করতে পারে কাজটা। যদি এ একা ওয়াই দিনে করে তাহলে বি তাহলে ওই কাজটি করতে কতদিন সময় নেবে, ঠিক তার উল্টোটা, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এইটা মাইনাস বলতে এটা ডিফারেন্স দিবে তোমরা, কে বড় কে ছোট আমরা জানি না, এক্স ওয়াই এর ডিফারেন্স, এই দুটো সূত্র। আরেকটা ধরো এরকম থাকে যে একটি কাজ এ প্লাস বি একটি কাজ এক্স দিনে করে,
ওই কাজটি বি এবং সি মিলে ওয়াই দিনে করে এবং সি এবং এ মিলে ওই কাজটি জেড দিনে করে। তাহলে সকলে যদি একসঙ্গে মিল লেগে যায়, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি একত্রে যদি কাজটা করে, তখন সেটা কত দিনে করবে? না 2xyz বাই xy প্লাস yz প্লাস z এত দিনে করে। এই কয়েকটা সূত্র একটু লাগে বেশি। এবারে এর সাব কিছু রুলস আছে, সেগুলো আমরা অঙ্ক করতে করতে হবে, তখন বোঝা যাবে। আগের দিনের অঙ্কের উত্তরগুলো একটু বলে দিই। তোমাদের 27 থেকে 35 ছিল না, কত গো? হ্যাঁ স্যার। 27 থেকে 27 এর দাগে ছিল এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করে, বি ও সি একত্রে 40 দিনে করে, সি ও এ একত্রে 60 দিনে করে। তাহলে এ বি সি একত্রে ওই কাজটি কত দিনে করবে? এরকম রুল লাগিয়ে দিলাম, হয়ে গেল। আমি বলছিলাম আলোচনা করে দিলে তোমরা পেরে যাবে। উত্তরগুলো বলছি, একটু মিলিয়ে নাও, তারপরে যার যেটা প্রবলেম হয়নি সেগুলো আমরা সলভ করে দেবো। 27 দাগে হচ্ছে উত্তর এ 26 পূর্ণ 2/3। 28 দাগে উত্তর হচ্ছে বি 2 পূর্ণ 74 103। 2 পূর্ণ 74/103। 29 দাগে 72 দিন। 30 দাগে 10 দিন। 31 দাগে 10 দিন। 32 9 ঘন্টা। 33 8 ঘন্টা। 34 48 দিনে। 35 32 দিনে। উত্তরগুলো আলোচনা করে দিলাম, আজকে সূত্রগুলো শেখালাম। এরপরে ট্রাই করবে বাড়িতে, তারপরেও না হলে আমি নেক্সট ক্লাসে বসে দেখিয়ে দেবো। বোঝা গেল? উত্তরগুলো প্রত্যেকে টুকে নিয়েছো? আরেকটা প্রবলেম একটু দেয়, বলে দিই। ধরো এরকম দিয়েছে যে দুটি নল আছে, দুটি নল দিয়ে চৌবাচ্চায় জল পূর্ণ হচ্ছে। প্রথম নলটা কি করে না x ঘন্টায় পূর্ণ করে। প্রথম নলটা x ঘন্টায়, একা যদি খুলে দিই x ঘন্টায় পূর্ণ করে দেবে। এই দ্বিতীয় নলটা y ঘন্টায় পূর্ণ করে। এটা x ঘন্টায়, এটা y ঘন্টায় পূর্ণ করে। তারপরে কি বলেছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি t ঘন্টায় জলপূর্ণ হবে। দুটো নল একসঙ্গে খুলে দিয়েছে, এটা 1 নম্বর নল আর এটা 2 নম্বর নল। তাহলে 1 আর 2 দুটোই একসঙ্গে খুলে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ চলার পরে প্রথমটা বন্ধ করে দিয়েছে।
বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে দ্বিতীয় নলটি, এই 2 নম্বর নলটি টি সময়ে অর্থাৎ টি ঘন্টায় এটা পূর্ণ করতে পারবে। একটু পেঁচিয়ে এরকম দেয়, যদি এরকম দেয় তাহলে সেটা হবে এক্স তো ছিল, এক্স এ অতটা কাজ করছিল, 1 প্লাস টি বাই ওয়াই, সরি মাইনাস, এখান থেকে এটা বাদ চলে যাচ্ছে, মাইনাস টি বাই ওয়াই। এইটা একটু মনে রাখবে, এই ধরনের অঙ্ক একটা দেয় অনেক সময়, টাইপ গুলো দেয় যে দুটো নল এক্স এবং ওয়াই ঘন্টায় পূর্ণ করতে পারে, দুটো নলই খোলা ছিল, কিছু সময় চলার পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে দ্বিতীয় নলটি যদি টি ঘন্টায় এটি পূর্ণ করে তাহলে কত সময় জল পূর্ণ হবে, পুরোটা সময় কত লাগবে, মোট সময় কত লাগবে। সেক্ষেত্রে সময় সমান x ইন্টু 1 মাইনাস টি বাই ওয়াই ঘন্টা, এটা একটু মনে রাখবে। আর আপাতত সেরকম কিছু নেই। আচ্ছা, সেই এগুলো তোমরা করেছিলে এর আগে যে তোমাদের এই প্রবলেম দিয়েছিলাম যে কি যেন উৎপাদকের বিশ্লেষণ গুলো সবাই করেছিলে নিশ্চয়ই? তার মধ্যে কয়েকটা তোমরা বলেছিলে প্রবলেম আছে, আমি ওটা পিডিএফ করতে সময় পাইনি, আমি আজকের বা কাল আজকের মধ্যেই দিয়ে দেবো ওই পিডিএফটা তোমাদের, তোমরা একটু ওইটা মিলিয়ে নিও, তারপরে যার যা প্রবলেম থাকবে সেগুলো আমাকে একটু বলে দেবে, আমি তোমাদের জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো নেক্সট ক্লাস। আজকে একটা পরীক্ষা নেবো বলছিলাম, সবাই রেডি আছো তো? পড়েছো অনুজীবন জগৎ? জীবন বিজ্ঞানে অনুজীবের হ্যাঁ জন্য স্যার। পরীক্ষা নেবো বলছিলাম, হ্যাঁ তো সবাই মোটামুটি রেডি হও। আমি 10টা 10 বাজে, 10টা 15 তো তোমাদের দিয়ে দেবো প্রশ্নপত্র। স্যার, ওটা কত নম্বরের পরীক্ষা হবে? ওটা 45টা কোশ্চেন আছে, তবে প্রশ্নগুলো খুবই ভালো লেভেলের প্রশ্ন, সেভাবে মানে তোমাদের পরীক্ষার উপযোগী করে প্রশ্নটা করা আছে ওখানে, মন দিয়ে পড়বে, পড়ে ভালো করে বুঝে কিন্তু উত্তরগুলো দেবে। স্যার, কখন শেষ হবে পরীক্ষা? হ্যাঁ, মানে সময় কত? সময় 30 মিনিট দেবো, 45টা প্রশ্ন আছে, আধ ঘন্টা দেবো, 10টা 15 শুরু, আর হচ্ছে তোমার হ্যাঁ, তাহলে 10টা 45 শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটা পাঠাচ্ছি, তোমরা রেডি হও, ওই মার্কশিটে সবাই দেবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অ্যাটেন্ডেন্স, স্যার। আচ্ছা 10টা 20 দিকে না হয় আমি দেই, অ্যাটেন্ডেন্সটা একটু করে নিই, অ্যাটেন্ডেন্সটা একটু দেবে তোমরা। আচ্ছা, তোমরা যারা উপস্থিত আছো একটু নামগুলো বলে দাও তো, আজকে আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে, অ্যাটেন্ডেন্স শিটটা খুলছে না, একটু নামগুলো বলে দিলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো, এক এক করে বলো। হ্যালো, সুতনু মাইতি, আচ্ছা 1 মিনিট, সুতনু, কিংসুক সাউ, সুতনু, তারপরে কে আছো? সোমদেব মাইতি। সোমদেব, কিংসুক সাউ, তিন হচ্ছে কিংসুক, সুপর্ণা প্রধান। সুপর্ণা, রণদীপ মাইতি, রণদীপ, সৌমিক ভক্তা, সৌমিক, সৌমিক বক্তা, স্যার সুনীত মান্না, সুমিত মান্না, তারপরে দেবব্রত প্রামাণিক। হ্যাঁ, দেবব্রত, তাই তো, দেবব্রত, হ্যাঁ হ্যাঁ
নয়, তারপরে সোহম দাস। সৌম্য, তাই তো? সরি, সৌমেন না সুমন? স্যার দেবব্রত প্রামাণিক। দেবব্রত সোহম বললে, দাস। দেবব্রতর পর কে বললে? সুমন? সোহম দাস। সৌমেন, আচ্ছা। তারপরে সঞ্জনা সাঁতরা। সঞ্জনা, তারপরে আর কে আছো? অরিন্দম প্রামাণিক। অনুপম আছো? হ্যাঁ স্যার। অরিন্দ্রম প্রামাণিক। আচ্ছা, অরিন্দম, তারপরে আর কে আছো? মোট 15 জন, 15 থেকে দিয়ে গেলে 13 জন। আরেকজন কে আছো? আমি একবার নাম ডাকছি, কেউ যদি বাকি থাকে বলবে। সুতনু, সোমদেব, কিংসুক, সুপর্ণা, রণদীপ, সৌমিক, সুমিত, দেবব্রত, সৌমেন, সঞ্জনা, অনুপম, অরিন্দম। আর কেউ বাকি নেই তো? স্যার সোহম দাস। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তোমরা রেডি হও, আমি প্রশ্নপত্রটা পাঠাচ্ছি।